স্টার্ট। ইগনু রিজিনাল সেন্টার কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। আজ এমজিজি 003 রিজিনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ইউনিট 3 পার্সোনালিটি অফ জিওগ্রাফি অর্থাৎ ভারতের ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানব। পার্সোনালিটি অফ ইন্ডিয়া 1 অর্থাৎ ভারতের ব্যক্তিত্বের পার্ট 1 সম্পর্কে আজকে আমরা জানবো, যা ইউনিট 3 তে আলোচনা করা আছে, যেটা ব্লক 1 এর মধ্যে পড়ছে। চলো শুরু করা যাক। প্রথমেই ভারত সম্পর্কে যদি আলোচনা শুরু করা হয়, তাহলে কোথা থেকে শুরু করতে হবে, তার সেই যে শুরুটা করা খুব মুশকিলের। কারণ আমাদের দেশ ভারতবর্ষ ভূগোল, ইতিহাস এবং মানুষের মধ্যে এক গভীর আন্তঃসম্পর্ক রয়েছে। ভারতের সৃষ্টি কিন্তু আজ না, বহু বছর আগে, অর্থাৎ যখন সম্রাট অশোক, সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, এদের শাসনকাল থেকে শুরু করে দিল্লির সুলতানি শাসন, মুঘল সাম্রাজ্য, সমস্ত কিছু আমাদের দেশ ভারতবর্ষ দেখে এসেছে। এবং তারপর দীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন, সেটাও দেখেছে ভারতবর্ষ। তারপর 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হয়, তারপর থেকে স্বাধীন ভারতের ভারতবাসীরাই আমাদের দেশ ভারতবর্ষকে শাসন বলবো না, রক্ষা করে চলেছে বছরের পর বছর। হ্যাঁ, সেখানে শাসক হিসাবে বসে রক্ষা করে চলেছে। কিন্তু আগে যেমন ইংরেজ আমল বা মুঘল আমল বা দিল্লি সুলতান, তারা তাদের সাম্রাজ্য বাঁচানোর জন্য, তাদের জন্য যে শোষণ পীড়ন করে যেত, সেইটা এখন অনেক অংশেই কমেছে। কারণ যারাই কাজ করে দেশের জন্য কাজ করে। তো সেই যে ভারতবর্ষ সম্পর্কে আলোচনা, স্বাধীনোত্তর ভারত এবং স্বাধীনতার পূর্বের ভারত সম্পর্কে আলোচনা করলে, অর্থাৎ স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার পরবর্তী যে ভারতবর্ষের সঙ্গে বর্তমান ভারতবর্ষের বেশ কিছু পার্থক্য রয়েছে। এবং সেইটা যদি আলোচনা শুরু করা হয়, তাহলে বলা হবে ইতিহাস নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতিহাস কাকে, ইতিহাস কার উপর গুরুত্ব বেশি দেয়? সময়ের উপর, অর্থাৎ অতীত থেকে বর্তমান পর্যন্ত। আর ভূগোল সাধারণত বহু ভৌগোলিক এবং পণ্ডিতদের মতে ভূগোল স্পেসের ওপর গুরুত্ব দেয়, অর্থাৎ স্পেস বা দেশ, দেশ অর্থাৎ স্থান, স্থানের উপর গুরুত্ব দেয়। তাই ইতিহাস অর্থাৎ সময়কে যদি আমরা ধরি এবং ভূগোল অর্থাৎ দেশ বা স্থানকে যদি ধরি, এর মেলবন্ধনেই ভারতবর্ষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। ব্যক্তিত্ব অর্থাৎ কারোর যদি পার্সোনালিটি আলোচনা করা হয়, কারোর ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা হয়, তার ছোটবেলা থেকে বড়বেলা সে কি কি কাজ করে, কি কি করতে পারে বা কি কি করতে ভালোবাসে, কি কি করতে তার ভালো লাগে না, এই সমস্তটা আলোচনা করা হয় তাদের পার্সোনালিটি আলোচনা করার সময়। এখানে ইন্ডিয়ার পার্সোনালিটি যখন আলোচনা করা হচ্ছে, অর্থাৎ ভারতের ব্যক্তিত্ব নিয়ে যখন আলোচনা করা হবে, তখন ইতিহাস এবং ভূগোলের মেলবন্ধন অবশ্যই ঘটবে, যার সঙ্গে মানুষের একটি গভীর আন্তঃসম্পর্ক রয়েছে। এবং যুগে যুগে, এই যে বললাম যে অশোকের সময় বা চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, তারপরে দিল্লির সুলতানি যুগ যখন গেছে, দিল্লি বলা ভুল, সমগ্র ভারতবর্ষেই তারা প্রায় শাসন করেছে বলতে হবে, মুঘল সাম্রাজ্য, তারপর সর্বশেষ বহিরাগতরা যে এসেছিল, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য। তো এদের পর যখন আমাদের স্বাধীন ভারতবর্ষ হয়, তখন থেকে স্বাধীনোত্তর ভারতবর্ষে ভারতবাসীরাই ভারতকে রক্ষা করছে, শাসন করছে, ভারতের ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ ঘটিয়ে চলেছে। তো এই যে যুগে যুগে এই ভূখণ্ড অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ সাক্ষী হয়েছে বিভিন্ন উত্থান এবং পতন। উত্থান হচ্ছে ডেভেলপমেন্টকে বোঝাচ্ছে, বিকাশকে বোঝাচ্ছে, পতন অর্থাৎ সে যতটা পেছিয়ে গেছে। এখানে উত্থান পতন, এখানে যদি ইতিহাসকে আলোচনা করা হয়, ইতিহাসকে আলোচনা করা হলে সবাই যে সবসময় দেশের খারাপই করেছে তা নয়,
হ্যাঁ, নিজ স্বার্থ পূরণের জন্য, অর্থাৎ ইংরেজরা, অনেকেই বলে দেখবে ইংরেজরা যে এখানে ব্রিজ তৈরি করেছে বা ইংরেজরা যে এখানে রেল লাইন তৈরি করেছে, আমাদের দেশের ভীষণ ভালো করেছে, আমাদের দেশকে ডেভেলপ করে গেছে। মানছি দেশকে ডেভেলপ করেছে, কিন্তু সেটা কি দেশকে ভালোবেসে? কখনোই নয়। সেটা নিজের স্বার্থ পূরণের জন্য তারা রেল লাইন বসিয়েছে। এবার যদি বলো কেন, একটু সামান্য তোমরা চিন্তা করে দেখো কেন রেল বসানো হয়েছে। মালগাড়ির কথা তো সবাই শুনেছো। সেই মালগাড়িতে করে কয়লা বা বিভিন্ন ধরনের বস্তু, খনিজ সম্পদ উত্তোলন করে আনা হতো, এবং সেটা খুব কম খরচে রেল লাইনে, রেল পথে আনা যেত বলে রেল বা ট্রেন এর ব্যবস্থা ভারতবর্ষে করা হয়েছে, এবং সেটা ইংরেজরা করেছে নিজ স্বার্থ পূরণের জন্য সম্পূর্ণভাবে। এবং এরপর আমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়ছি বা পড়াচ্ছি, আমরা সবাই জানি টোপোগ্রাফিক্যাল ম্যাপ, সেটা এখন এখন স্যাটেলাইট ইমেজ হওয়ার ফলে স্যাটেলাইট ইমেজ অনেক ডেভেলপ, কিন্তু আগে যেহেতু স্যাটেলাইট ইমেজ ছিল না, তখন টোপোগ্রাফিক্যাল ম্যাপও ইংরেজ আমলে প্রায় তৈরি হয়েছে। সেটাও ইংরেজরা কেন করিয়েছে, দেশের কোথায় কোথায় কি কি খনিজ সম্পদ পাওয়া যায়, কি কি ভাবে সেখানে রেল লাইন করা যাবে বা রেল লাইনের অবস্থানটা কোথায় আছে সেটা দেখে নেওয়ার জন্য টোপোশিট বা টোপোগ্রাফিক্যাল ম্যাপের তৈরি। তো আমি ইংরেজ আমলের উদাহরণ দিলাম, তার আগেও বিভিন্ন সাম্রাজ্য গেছে, যেমন মুঘল সাম্রাজ্য বা সুলতানি সাম্রাজ্য, বা তার আগে অশোকের রাজত্বকাল বা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল। প্রত্যেকের রাজত্বকালেই যে শুধু খারাপ হয়েছে তা নয়, ভালোও যেমন হয়েছে তেমনি বেশ কিছু খারাপ কাজও হয়েছে। অর্থাৎ দেশের উত্থানও দেশ দেখেছে, তার পতনও দেশ দেখেছে। তাই এই ভূখণ্ড অনেক উত্থান পতনের সাক্ষী হয়ে রয়েছে। বহু সংস্কৃতির বিশ্বাস এবং সভ্যতার জন্মভূমি হিসাবে ভারত বারবার তার প্রাণবন্ত রূপ নিয়ে ফিরে এসেছে, যা ইতিহাসবিদদের কাছে সর্বদা এক বিস্ময়। অর্থাৎ তারা, ইতিহাসবিদরা অবাক হয়ে গেছে। তার কারণ আজ থেকে বহু বছর আগে সম্রাট অশোকের রাজত্বকাল গেছে, তারপর ধরো আস্তে আস্তে চন্দ্রগুপ্ত মৌর্য, গুপ্ত সাম্রাজ্য সব পরপর পরপর গেছে। তো এই সময় এক একটা সংস্কৃতি তারা ডেভেলপ হয়েছে, বিকাশ ঘটেছে, সভ্যতার বিকাশ ঘটেছে। তারপর ধরো সুলতানি যুগ বা মুঘল যুগ যখন আসছে, তখন অন্যরকম সংস্কৃতির আবার উদ্ভব ঘটছে। এই একই ভূখণ্ড দেখছে তখন অন্য সংস্কৃতিকে, অন্য সভ্যতাকে, তখন অন্য ধরনের সভ্যতা বিকাশ লাভ করেছে। আবার যখন ইংরেজ শাসন চলেছে, তখনকার সংস্কৃতি আবার চেঞ্জ হয়েছে ভারতবর্ষে। তাহলে একই ভূখণ্ড বারে বারে যুগের পর যুগ ধরে বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার সাক্ষী হয়ে রয়েছে। ঠিক আছে, যা দেখে ইতিহাসবিদরা বিস্ময় প্রকাশ করেছে। চলো নেক্সট দেখে নি। নেক্সট স্লাইডে বলছে ঐতিহাসিক আর্থার লুয়েলিন বুশম্যান বা বাশম্যান, যাই বলো না কেন তোমরা, তিনি কি বলেছেন? তিনি বলেছেন ভারত হলো এমন একটি দেশ যা ইউনিফর্মিটি অর্থাৎ সমসত্বতা বা একরৈখিকতা, একরৈখিকতা বা সমসত্বতার মানে হলো ইউনিফর্মিটি, অর্থাৎ সব জায়গায় সমান। এবার সমান কি হতে পারে? সব জায়গায় মানে গোটা যে ভারতবর্ষ, সেখানে কি একই ধরনের সংস্কৃতি আছে? না। সেখানে কি একই ধরনের, গোটা ভারতবর্ষে কি একই ধরনের ভাষায় কথা বলা হয়? না। গোটা ভারতবর্ষে কি একই ধরনের ধর্ম আছে? না। একই ধরনের সংস্কৃতি আছে? না। তার মানে ভারত হলো এমন একটি দেশ যেখানে ইউনিফর্মিটি বা সমসত্বতা, এটাকেই সমসত্বতা বলছে, যে একটা গোটা দেশে একই ধরনের ধর্ম বা একই ধরনের সংস্কৃতি বা একই ধরনের ভাষা নেই, সেটা না থেকেও এখানে ঐক্য বর্তমান, ইউনিটি বর্তমান, এবং খণ্ডায়ন অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন ছাড়াই, খণ্ডায়ন মানে খণ্ড করা, ফ্র্যাগমেন্ট করা, ফ্র্যাগমেন্টেশন ছাড়াই বৈচিত্র্যকে ধারণ করে। অর্থাৎ আমরা যখন প্রত্যেকে বলবো, আমরা যে প্রান্তেই থাকি না কেন, কেউ ধরো এখন দার্জিলিং এ বসে ক্লাস দেখছো, কেউ ধরো এখন মালদায় বসে ক্লাস দেখছো, কেউ ধরো এখন হাওড়ায় বসে ক্লাস দেখছো, কেউ হয়তো মেদিনীপুরে বসে ক্লাস দেখছো,
তো যে যেখান থেকেই দেখো না কেন, কেউ হয়তো এই মুহূর্তে রাজস্থানে, কেউ হয়তো এই মুহূর্তে জম্মু কাশ্মীরে, বা কেরল, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাট, যেখানেই বসে আমরা দেখি না কেন, আমাদের যদি বলা হয় যে আমরা কে, কি আমাদের পরিচয়, আমরা সকলেই এক বাক্যে বলবো আমরা ভারতীয়। অর্থাৎ এইখানে খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন ছাড়াই আমাদের খণ্ডিত করা যায় না কোনোভাবে। আমাদের ভাষা আলাদা হতে পারে, হয়তো আমরা পশ্চিমবঙ্গে থেকে যে ভাষায় কথা বলছি, রাজস্থানের ভাষা আলাদা, কেরলের ভাষা আলাদা, তামিলনাড়ুর ভাষা আলাদা, কর্ণাটকের ভাষা আলাদা হওয়া সত্ত্বেও আমাদের পরিচয় একই, আমরা ভারতীয়। অর্থাৎ আমাদের মধ্যে এত কি বলবো, এত ইউনিফর্মিটি না থেকেও, আমাদের সমসত্বতা না থেকেও আমাদেরকে খণ্ডায়ন অর্থাৎ ফ্র্যাগমেন্ট, আলাদা আলাদা বিভেদ করা যায় না। সেই জন্যই এটা একটা ইউনিটি, অর্থাৎ এখানে যে ঐক্য কথাটা বলা হচ্ছে, এই ঐক্য এইভাবেই আসছে আমাদের মধ্যে। কিন্তু এত ঐক্য থেকেও আমাদের মধ্যে বৈচিত্র্য বিদ্যমান, বিদ্যমান মানে বৈচিত্র্য আছে। এবার শুধু শুধু সেটা মানুষের মধ্যে যে আছে বলা হচ্ছে সেটা কিন্তু না, শুধুমাত্র মানুষের মধ্যে নেই, এটা আমাদের দেশ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলেও আছে। অঞ্চলে কিভাবে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা অঞ্চলে মানুষের বসবাস আছে, সেখানকার মানুষ সেখানকার সংস্কৃতিকে নিয়ে আঁকড়ে বেঁচে আছে। তাহলে প্রত্যেক জায়গার সংস্কৃতি আলাদা, প্রত্যেক জায়গার হয়তো ভাষাও আলাদা, তাহলে প্রত্যেক জায়গার সভ্যতার যে কি বলবো, সভ্যতার যে নিজস্ব সংস্কৃতি সেটাও আলাদা হচ্ছে। সেই আলাদা আলাদা থেকে আমরা বৈচিত্র্যের মধ্যে থাকি, কিন্তু এই আমাদের মধ্যে যে একতা আছে, ঐক্য আছে, যে আমরা ভারতীয়, সেই ঐক্যের মধ্যেই আমাদের বৈচিত্র্যতা ফুটে ওঠে। এই একটা লাইনে বোঝার অনেক কিছু আছে। এই লাইনটা ঐতিহাসিক লুইনিং ব্যাসাম উনি বলেছিলেন তার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে। তিনি যখন ভারত নিয়ে চর্চা করেন, ভারত নিয়ে চর্চা করে তিনি এটাই বুঝতে পেরেছিলেন। নেক্সট স্লাইডে দেখি ম্যাক্স মুলার। ম্যাক্স মুলারের নাম প্রায় সবাই জানে, সে জিওগ্রাফি পড়ুক বা হিস্ট্রি পড়ুক বা অন্য সাবজেক্ট পড়ুক। ম্যাক্স মুলার জার্মান পণ্ডিত ছিলেন। তিনি মূলত বৈদিক সভ্যতা, বৈদিক ভাষা নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যেও আসেন, তার সঙ্গেও কথা বলেন, ব্রাহ্ম সমাজ সম্পর্কে তিনি জানেন। জেনে তিনি যা বলছেন আমাদের ভারতবর্ষ সম্পর্কে, সেটারই একটু ছোট করে ডিসকাশন এখানে আমরা করব। বৈদিক সভ্যতা, বৈদিক যুগ সম্পর্কে পড়াশোনা করার পর তিনি ভারতবর্ষের বিভিন্ন পণ্ডিত ব্যক্তির সঙ্গে কথা বলেছেন, যেমন রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে তিনি কথা বলেছেন, তার সান্নিধ্যে এসেছিলেন, এবং তিনি ব্রাহ্ম সমাজ সম্পর্কেও জেনেছেন। তারপর ম্যাক্স মুলার কি কি উপলব্ধি করেছেন দেখো। জার্মান পণ্ডিত ম্যাক্স মুলারের মতে ইন্দো ইউরোপীয় ভাষাগুলির মধ্যে সংস্কৃত হলো প্রাচীনতম, যেটা আমরা সবাই বলে থাকি। ম্যাক্স মুলার কিন্তু পড়াশোনা করে সেটা প্রায় প্রমাণ করেছেন, বা সেটা নিজে জেনেছেন যে ইন্দো ইউরোপীয়, ভালো করে শোনো, ইন্দো ইউরোপীয়, ঠিক আছে, ভাষা গোষ্ঠীর মধ্যে সব থেকে প্রাচীন হলো সংস্কৃত ভাষা, এবং সব থেকে উন্নত ভাষা হলো সংস্কৃত। সেটা কিন্তু আমরা ভারতীয়রা বলছি না, বলছেন জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার। তিনি বৈদিক সংস্কৃতিকে প্রাচীন ইউরোপীয় ধর্ম ও দর্শনের মূল উৎস হিসাবে বিবেচনা করেছেন। তার মানে চিন্তা করো, বৈদিক সংস্কৃতি অনেক পুরনো হতে পারে, বৈদিক যুগের সেটা, বৈদিক সংস্কৃতি প্রাচীনতম হলেও সেটা এতটাই সায়েন্টিফিক, এতটাই বিজ্ঞানসম্মত এবং আধুনিক। অনেকে দেখবে, এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, অনেকে দেখবে অনেক মানুষ অনেক বয়স্ক হয়ে গেলেও তার মতামত, তার চিন্তাধারা খুবই আধুনিক হয় এবং তিনি বিজ্ঞানসম্মত কথা বলেন। এখানে মানুষের পরিবর্তে তোমরা বৈদিক সংস্কৃতিকে কল্পনা করো। বৈদিক সংস্কৃতি অনেক প্রাচীন হতে পারে, বহু আগে এই সংস্কৃতি বিকাশ লাভ করেছে, কিন্তু সেই সংস্কৃতি এতটাই বিজ্ঞানসম্মত, মানে তখন বৈদিক সংস্কৃতি যারা তৈরি করেছিলেন সেই সময়কার মানুষজন,
তারা এতটাই সায়েন্টিফিক ওয়েতে সংস্কৃতিকে তৈরি করেছেন, এখানকার ভাষাকে তৈরি করেছেন, যে এই সংস্কৃতি থেকে ইউরোপকে তো এখন বলা হয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। কিন্তু মানে সত্যি বলতে দুঃখ লাগে খুব, যে আমাদের ভারতবর্ষ সবার আগে শূন্যের আবিষ্কার করেছে, শূন্য যে সংখ্যাটা সবার আগে ভারতবর্ষে আবিষ্কার হয়েছে, কিন্তু ওই ওয়েস্টার্ন বেশ কিছু কালচারের জন্য আমাদের ইন্ডিয়ান কালচার উঠে আসতে পারেনি, বরঞ্চ চেপে দেওয়া হয়েছে। এরকম বহু জায়গায় বহু কিছু শুনতে পাবে, যে বলা হচ্ছে আগে ইউরোপ বা আগে আমেরিকা বা এরকম কোনো না কোনো বাইরের ওয়েস্টার্ন কান্ট্রি ওরা আগে করেছে, কিন্তু অনেক ঐতিহাসিক বা তোমার অ্যানথ্রোপোলজিস্ট এনারা যখন গবেষণা করছেন, করে দেখছেন যে না, সেটা আগে ইন্ডিয়াতেই হয়েছে, কোনো না কোনো ভাবে সেটা প্রকাশ লাভ করেনি। যেমন শূন্যের আবিষ্কারটা বললাম তোমাদেরকে, ঠিক তেমনি বহু এরকম জিনিস আছে। আর ভারতবর্ষ আরো উঠে আসতে পারেনি কেন জানো? এই যে প্রথমেই বললাম, বিভিন্ন যুগে বিভিন্ন সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এর ম্যাক্সিমামটাই যখন বাইরে থেকে আসছে, আক্রমণ করছে, সুলতানি যুগ বলো, মুঘল যুগ বলো বা ইংরেজ আমল বলো, বাইরে থেকে এসে তারা এখানে শাসন করছে। একজন বাইরের লোক তোমাদের ঘরে গিয়ে যদি শাসন করে, সে কি চাইবে তোমাদের ঘর বিকাশ লাভ করুক বা তোমরা আরো ভালো জায়গায় পৌঁছাও? সে নিজেরটা দেখবে। আমাদের দেশেও তাই হয়েছে, বাইরে থেকে লোক এসে যখন দেশ শাসন করেছে, তখন আমাদের দেশের ভালো চাওয়ার থেকে তারা তাদের এবং তাদের দেশের ভালো চেয়েছে। ইংরেজ আমলে যেমন আমাদের দেশ থেকে নীল চাষ করাতো জোর জবরদস্তি করে, বা নীল চাষের সঙ্গে ধরো অন্যান্য যে সমস্ত আমাদের তাঁত শিল্প আছে সেগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য এখান থেকে র মেটেরিয়াল নিয়ে চলে যাওয়া হতো, মানে সুতোগুলো নিয়ে চলে যাওয়া হতো, ওখানে গিয়ে প্রডিউসড মেটেরিয়াল মানে ওখানে গিয়ে কাপড় জামা কাপড় তৈরি করে তার ডবল দাম দিয়ে এখানে এসে বিক্রি করা হতো। তাহলে লাভ কাদের হচ্ছে? তাদের দেশের হচ্ছে। ওই জন্যই আমাদের উপনিবেশ করে রেখে দেওয়া হয়েছিল। ব্যবসায়িক লাভ শুধু নয়, আমাদের ওপর, ভারতবাসীদের ওপর তখন অকথ্য অত্যাচারও করা হতো। তো এই যে জিনিসগুলো, যখন কেউ বলবে যে ইংরেজরা তো ব্রিজ ভালো করেছে, ট্রেন ভালো করেছে, হ্যাঁ হয়তো ভালো করেছে, এখন এসে আমাদের উপকার হচ্ছে, কিন্তু তখন তারা নিজ স্বার্থের জন্যই ভালো করেছে। তো এই জিনিসটা মাথায় রাখবে। আর তারা যখন আমাদের দেশ শাসন করছে, তারা কখনোই চাইবে না আমাদের দেশের বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করুক তাতে আমাদের দেশের নামটা ভালো হোক। তারা চাইবে তাদের দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করুক, তাদের দেশের নাম বাড়ুক, আমাদের দেশের কেউ কিছু করলেও সেটা চেপে দেওয়া হবে, সেটাকে প্রকাশ করতে দেওয়া হবে না। এবং সেটাই হয়েছে, সেটাই হয়েছে, যার জন্য আহ যখন ভারত স্বাধীন হয়, তারপর থেকে আস্তে আস্তে উন্নত হতে শুরু করে, এবং এখন দাঁড়িয়ে বর্তমান দিনে ভারতবর্ষে সায়েন্স যথেষ্ট উন্নত, যা বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে প্রতিযোগিতায় নামার মতন পর্যায়ে ফেলে দিয়েছে। না হলে তোমরাই ভেবে দেখো, নাসার পর ইসরো কোথায় কোথায় মহাকাশযান পাঠিয়েছে এবং কতটা সায়েন্টিফিক ওয়েতে পাঠিয়েছে। সুতরাং উপনিবেশ হয়ে আমরা যদি 200 বছর না থাকতাম, তাহলে হয়তো আরো উন্নত হয়ে উঠতো আমাদের দেশ, এখন হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও নাম লিখিয়ে ফেলতো। তো এখনো আমাদের দেশ ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি হিসাবেই আছে, নিশ্চয়ই একদিন না একদিন ডেভেলপড কান্ট্রি বা উন্নত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়াবে। যেমন বাকি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো, যেমন ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, এরা ফার্স্ট ওয়ার্ল্ড, চায়নাও এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। আমাদের দেশ ভারতবর্ষ একসময় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে, উন্নত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়াবে। আমরা সবাই সেই দিকেই তাকিয়ে আছি। চলো তাহলে এবার বৈদিক সভ্যতা বা বৈদিক দর্শন থেকে ইউরোপীয় রোমান্টিসিজমেরও উৎপত্তি, অর্থাৎ ইউরোপীয় যে সাহিত্যগুলো সেগুলো কিন্তু এই প্রকৃতির উপাসনা। আমাদের দেশ ভারতবর্ষে যখন বৈদিক সভ্যতা চলে, তখন কিন্তু আমরা মূলত প্রকৃতিকেই পুজো করতাম, সূর্যকে দেবতা হিসেবে মানতাম, এখনো মানি, গাছকে পুজো করা হয়, তো পশু পাখি, বিভিন্ন পশু পাখিকেও পুজো করা হতো। তো সেই কালচার থেকেই কিন্তু
ইউরোপীয় যে সাহিত্য বা ইউরোপীয় রোম্যান্টিসিজমের উৎপত্তি বলেও ম্যাক্স মুলার মনে করেছিলেন, কারণ তিনি এগুলো নিয়ে পড়াশোনা করেছিলেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কিভাবে ভারতের সংস্কৃতিকে বিকৃত করেছিল তার কড়া সমালোচনাও তিনি করেছিলেন। এতক্ষণ ধরে যে কথাটা, মানে একটা কথা বলতে গিয়ে অন্য কথায় চলে গেছিলাম, যে ইংরেজরা কিভাবে আমাদেরকে স্পয়েল করেছে, আমাদের ইন্ডাস্ট্রি গুলোকে শেষ করে দিয়েছে, নাহলে বাংলার তাঁত শিল্প গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর ছিল, সেটাকেও রুগ্ন শিল্পে পরিণত করে দিয়ে চলে গেছিল। যখন গেছিল আমাদের পশ্চিমবঙ্গের কৃষি জমি সব থেকে উর্বর জমি, সেই জমিতে নীল চাষ করে সেই জমিতে ধান চাষ করার মতন তারা সুযোগই রাখেনি, জমি নষ্ট করে দিয়েছিল। তাহলে এই জিনিসগুলো না থাকলে, 200 বছর ধরে এই অত্যাচারগুলো না হলে আমরা আরো অনেক এগিয়ে যেতাম। সেটাই ম্যাক্স মুলার বলেছেন, যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কিভাবে ভারতীয় সংস্কৃতিকে বিকৃত করেছিল তারও তিনি কড়া সমালোচনা করেছিলেন। চলো নেক্সট স্লাইড। সাংস্কৃতিক বিশালতা, এটা বলা বাহুল্য, ভারতবর্ষ আমাদের এত বড় দেশ, সেখানে সংস্কৃতি জম্মু কাশ্মীর থেকে কেরল পর্যন্ত, আবার ওইদিকে গুজরাট থেকে এদিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত একেবারে আলাদা, কিন্তু এত আলাদা থেকেও আমরা ইউনাইটেড, ঐক্যবদ্ধ। এখানে দেখো একটা কথা, জন্ম ভারতে তন্ন ভারতে, মানে হচ্ছে মহাভারতে, মহাভারত আমরা সবাই জানি গ্রিক কবি হোমারের রচিত ইলিয়াড ওডিসি, এটাও আমরা সবাই জানি। এই ইলিয়াড ওডিসির সম্মিলিত আকারের চেয়েও প্রায় 7 গুণ বড় হলো মহাভারত গ্রন্থ। এগুলো সবই কিন্তু আমাদের সিলেবাসে আছে। হ্যাঁ, মহাভারত গ্রন্থ বলা হয়, মহাভারত গ্রন্থে নেই এমন কোনো বিষয় গোটা ভারতের কোথাও নেই, যেটা মহাভারতে আছে সেটাই আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। এটি মানব জীবনের সমস্ত রূপ, যেমন জন্ম, প্রেম, নৈতিকতা, যুদ্ধ, শান্তি ও মৃত্যুর এক অনন্য মহাকাব্য। মহাভারত কাব্যগ্রন্থ যারা পড়েছো বা যারা দেখেছো অনেকে, তারা জানো যে এই কাব্যগ্রন্থে জন্ম, প্রেম, নৈতিকতা অর্থাৎ নীতি, যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ তোমরা সবাই জানো যারা মহাভারত পড়েছো বা দেখেছো, শান্তি ও শান্তি বার্তায় কিন্তু মহাভারতে নিয়ে আসা হয়েছিল। যাই হোক, সেটা যখন মানা হয়নি তখন মৃত্যু, এর এক অনন্য মহাকাব্য হলো মহাভারত। মহাভারতে যদি কোনো বিষয় না থাকে, এমন কোনো বিষয় ধরো নেই, সেটা গোটা ভারতবর্ষের কোথাও পাওয়া যাবে না। ঠিক আছে, আমাদের ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির আইকন, মানে মিশ্র সংস্কৃতির এক আদর্শ মডেল। মিশ্র সংস্কৃতি বলতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কৃতি, অর্থাৎ আসামে যেমন বিহু, পশ্চিমবঙ্গে দুর্গাপুজো খুবই বিখ্যাত, তারপর ধরে নাও অন্যান্য বিভিন্ন যে রাজ্যগুলো, ওনাম, এই যে সংস্কৃতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংস্কৃতি হলেও আমাদের আলটিমেট সংস্কৃতি হচ্ছে আমরা ভারতবর্ষ। তো এত বড় মিশ্র সংস্কৃতির দেশ ভারতবর্ষ হওয়া সত্ত্বেও আমাদের আলাদা করা যায় না, আমরা ইউনাইটেড, অর্থাৎ ঐক্যের মধ্যে বৈচিত্র্য সম্পূর্ণরূপে ফুটে ওঠে। নেক্সট স্লাইড দেখে নি, ভারতের জনগণ ও অভিবাসন। ভৌগোলিক সীমানা কিভাবে অভিবাসনকে প্রভাবিত করেছে চলো দেখে নিই। ভৌগোলিক বিচ্ছিন্নতা, আমরা জানি দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর আর উত্তরে রয়েছে হিমালয়, মানে একদম ভারতবর্ষের উপরে রয়েছে হিমালয়, আর তলায় যদি চলে যাই দক্ষিণে তাহলে দেখতে পাবো ভারত মহাসাগর। তো ভারত মহাসাগর ভারতের দক্ষিণ অংশে বিস্তৃত রয়েছে। প্রাচীন কাল থেকে বহিরাগতদের জন্য এটি একটি বড় বাধা ছিল। এই প্রাকৃতিক সীমানা ভারতকে ঐতিহাসিকভাবে এক ধরনের আপেক্ষিক বিচ্ছিন্নতা প্রদান করেছে। চাইলেই শত্রুপক্ষ চট করে ভারতবর্ষে ঢুকে পড়তে পারতো না, ভারত মহাসাগরের মতন বিশাল মহাসাগর পেরিয়ে তাকে ঢুকতে হতো। উত্তরে হিমালয়, হিমালয়ে যারা ওইদিকে ঘুরতে গেছে তারা তো জানোই, আর যারা যাওনি এখন গুগল আর্থ হয়ে গুগল আর্থে সব দেখা যায়, একটু গুগল আর্থে হিমালয় বলে সার্চ করলেই দেখবে হিমালয়ের যে শুধুমাত্র এভারেস্ট তো নয়, বিভিন্ন ধরনের পর্বতশৃঙ্গ রয়েছে, ছোট বড়, এবং জায়গাটা যথেষ্ট প্রত্যন্ত অঞ্চল। তো এই অঞ্চল পেরিয়ে শত্রুপক্ষ কিন্তু ভারতে ঢুকতে
বেশ বেগ পেতে হতো শত্রুপক্ষকে। এখানে বলা হচ্ছে কি দেখে নাও, ভারতের উত্তরে অবস্থিত হিমালয় উচ্চ পর্বতমালা ভারী তুষারপাত এবং হিমবাহ একটি দুর্লঙ্ঘ বাধা সৃষ্টি করে। এর ফলে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ কেবল কিছু দুর্গম গিরিপথের মাধ্যমেই সীমাবদ্ধ রয়েছে। টোটাল হিমালয়ের সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বাইরের দেশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে আকর্ষণ অঞ্চল, বিচ্ছিন্ন অঞ্চল। এগুলো সম্পর্কে আগের ক্লাসে একটু আলোচনা হয়েছিল, আরেকবার বলে দিচ্ছি। আকর্ষণ অঞ্চল হলো এমন এক অঞ্চল যেখানে কিছু বৈশিষ্ট্য থাকবে যে বৈশিষ্ট্যগুলো মানুষকে আকর্ষিত করে। যেমন ধরে নাও এই যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে প্রচুর মানুষের বাস, তার থেকে অনেক কম মানুষ হিমালয়ান অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চলে বাস করে। কেন কেন এই গাঙ্গেয় গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এত মানুষ বাস করে? কি আছে এখানে? আকর্ষণ অঞ্চল হিসাবে গাঙ্গেয় সমভূমি অঞ্চল কেন এত উল্লেখযোগ্য? তার কারণ হলো গাঙ্গেয় সমভূমি অঞ্চলে পললভূমি বা পলি মাটি যেটা প্রচন্ড উর্বর, এখানে সহজেই চাষবাস করা যায়। এবং যেহেতু সমভূমি অঞ্চল, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এখানে যথেষ্ট উন্নত, অর্থাৎ কমিউনিকেশন এন্ড ট্রান্সপোর্টেশন এখানে যথেষ্ট উন্নত। এতগুলো আকর্ষণীয় বৈশিষ্ট্য থাকার কারণে এখানে মানুষের বসবাসও অনেক বেশি, তাই একে এরিয়াস অফ অ্যাট্রাকশন হিসেবেও পরিচয় করানো হয়। তো এইরকম গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মতন বিভিন্ন অঞ্চল আছে যেটাকে আকর্ষণ অঞ্চল বলা হয়। কখন বলা হয় না, এই অঞ্চলে যখন নির্দিষ্ট কোনো আকর্ষণীয় বৈশিষ্ট্য থাকে। নেক্সট হচ্ছে বিচ্ছিন্ন অঞ্চল। বিচ্ছিন্ন অঞ্চল কিরকম হয়, এই আগের স্লাইডটাই দেখলে এখানে যেমন বলা হচ্ছে দক্ষিণে ভারত মহাসাগরের জন্য বাইরের দেশ বা বহিরাগত শত্রুরা ভারতে চট করে আসতে পারতো না। আর হিমালয় অঞ্চলে কি, হিমালয় অঞ্চলে নির্দিষ্ট কিছু গিরিপথ ছাড়া সেই অঞ্চল দিয়ে বাইরের মানুষ আমাদের দেশে ঢুকতে পারে না, এগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছে। তো এগুলোকেই বিচ্ছিন্ন অঞ্চল বলা হয়। যেমন দুর্গম পার্বত্য অঞ্চল, মহাসাগর বা পাহাড়, জঙ্গল, মরুভূমি, হ্যাঁ, এই অঞ্চলগুলোকে এরিয়া অফ আইসোলেশন বলা হয়, বিচ্ছিন্ন অঞ্চল। এখানে খুব একটা যারা সভ্য সমাজ এখানে খুব একটা থাকতে চায় না। এখানে ম্যাক্সিমাম থাকে নেটিভ পিপল, অর্থাৎ যারা আদিবাসী, যারা আগের ক্লাসেই বলা হয়েছিল যারা নিজেদের সংস্কৃতিকে কি বলবো রক্ষা করতে চায়, সভ্য সমাজের সঙ্গে তাদের সংস্কৃতি যাতে মিশে না যায়, তাদেরটা যাতে তাদের মতোই আলাদা থাকে, সেই জন্য তারা নিজেদেরকে সরিয়ে নেয় জঙ্গলে বা পাহাড়ে থেকে নিজেদের সংস্কৃতিটাকে মেনটেন করতে চায়। নেক্সট হচ্ছে স্থানান্তর প্রক্রিয়া। স্থানান্তর প্রক্রিয়া কি বলা যেতে পারে, নতুন শক্তিশালী অভিবাসীরা মানে মাইগ্রেন্ট পিপলরা এসে আদি অধিবাসীদের বা আদিবাসীদের উর্বর উপত্যকা থেকে পাহাড়ি বা বনজ অঞ্চলে স্থানান্তরিত করতে বাধ্য করে। কারণ তারা যেহেতু শক্তিশালী, তারা সবসময় দেখবে, আমরা ছোটবেলায় একটা তত্ত্ব পড়েছিলাম ডারউইনের মতবাদ, তো সেখানেও বলা হয়েছিল জিরাফের গলা আগে এত লম্বা ছিল না। জিরাফের গলা কেন লম্বা হলো না, প্রকৃতিতে তখন ঘাস খুবই কম ছিল, উঁচু গাছ ছিল, তাই তারা গলা উঁচু করে খেতে খেতে ওদের গলা অত লম্বা হয়ে গেছে। যারা এই অভিযোজন করতে সক্ষম তারাই শক্তিশালী হয়ে ওঠে এবং তারাই পরবর্তীকালে জীবিত থাকে। সেই একই তত্ত্ব তুমি যদি এখানে রাখো, তাহলে এখানে অভিবাসী অর্থাৎ মাইগ্রেট পিপল যারা বাইরে থেকে এসছে, যেমন তোমরা জানো লাস্ট বাইরে থেকে আসা মানুষদের বা গোষ্ঠীদের মধ্যে ছিল নর্ডিক। তো এই যে বাইরে থেকে যারা এসেছে তারা যদি শক্তিশালী হয় এবং যারা নেটিভ পিপল যারা ওখানকার আদিবাসী তারা যদি দুর্বল হয়, শক্তিশালীরা এসে দুর্বলদের সবসময় সরিয়ে দেয়। তো দুর্বলরা তখন নিজেদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য পাহাড়ে বা জঙ্গলে গিয়ে তাদের সংস্কৃতিকে রক্ষা করার চেষ্টা করে এবং এখানেও তাই হয়েছিল। নেক্সট স্লাইড। অভিবাসন কিভাবে হয়েছিল? অভিবাসনে জেড আকৃতির পথ ধরে অভিবাসন হয়েছিল, মাইগ্রেশন হয়েছিল।
খাইবার পাস পেরিয়ে কাবুল উপত্যকা থেকে শুরু করে সিন্ধু, গঙ্গা এবং নর্মদা উপত্যকা হয়ে অভিবাসনের একটি নির্দিষ্ট ধারা ছিল। খাইবার পাস হচ্ছে একদম উত্তরে, সেখান থেকে কাবুল উপত্যকা হয়ে সিন্ধু, গঙ্গা, নর্মদা উপত্যকা, নর্মদা দক্ষিণে চলে যাচ্ছে, গঙ্গা মাঝখানে, নর্মদা দক্ষিণে হয়ে অভিবাসনের একটি নির্দিষ্ট ধারা চলেছিল। দক্ষিণে পশ্চিম বাহিনী নদী ছিল নর্মদা, মানে এখনো আছে। মধ্য গঙ্গা উপত্যকার গরম আর্দ্র আবহাওয়ায় তারা টিকে থাকতে পারছিল না, সেই জন্য তারা সোন ও গোদাবরী, গোদাবরী হচ্ছে পূর্ব বাহিনী নদী, সোন ও গোদাবরী উপত্যকা হয়ে পূর্ব উপকূলে অর্থাৎ মালাবার উপকূলে পৌঁছায়। মানচিত্রে এই পথকে জেড আকৃতি। কি করে জেড হচ্ছে দেখো, যখন খাইবার উপরে হচ্ছে আমাদের খাইবার পাস, খাইবার পাস থেকে কাবুল উপত্যকা হয়ে এসে তোমার সিন্ধু, গঙ্গা মাঝখানে এইভাবে এসে নর্মদা, নর্মদা পশ্চিম দিকে হয়ে তারা চলে যাচ্ছে গোদাবরী, গোদাবরী আবার পূর্বে, এই তাহলে জিনিসটা এই রকম হচ্ছে, তাহলে অনেকটা জেড এর মতন দেখতে হচ্ছে। হ্যাঁ, অনেকটা জেড এর মতন। কিরকম দেখো, এই যে উত্তর, উত্তর আমি যদি উত্তর উপর দিকটা ধরি, দক্ষিণ নিচের দিকটা ধরি, তাহলে কি হবে, খাইবার পাস একটু চিন্তা করো, খাইবার পাস হচ্ছে উপরে, খাইবার পাস থেকে যখন ঢুকছে, ঢুকে চলে আসছে সিন্ধু, গঙ্গা, গঙ্গা মাঝখানটা করে আসছে, গঙ্গা এসে নর্মদা হচ্ছে আমাদের পশ্চিম দিকে, নর্মদা পশ্চিম দিকে গেল, এবার নর্মদা থেকে তো তারা চলে যাচ্ছে গোদাবরী, গোদাবরী আবার পূর্ব বাহিনী, তাহলে অনেকটা জেড আকৃতির অভিবাসনের পথ অর্থাৎ মাইগ্রেশনের পথটা হচ্ছে, সেই জন্য অভিবাসনের জেড পথ বলা হয়। এটা দেখতে অনেকটা ইংরাজি জেড এর মতন হয়ে থাকে। নেক্সট, এতক্ষণ ধরে যে বললাম অভিবাসন হয়েছে, অভিবাসন হয়েছে অর্থাৎ মাইগ্রেশন হয়েছে, তো প্রথম আসে নেগ্রিটো, এগুলো আমরা পড়েছিলাম, আবার পড়ে নেব। নেগ্রিটো, তারপর প্রোটো অস্ট্রোলয়েড, মঙ্গোলয়েড। নেগ্রিটো দেখতে কেমন হয়, এই গোষ্ঠীর মানুষরা মূলত আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে, যেমন কাদার্স ও পুলিয়ান। প্রোটো অস্ট্রোলয়েড এরা মূলত মধ্য ও দক্ষিণ ভারতের পাহাড়ি ও বনাঞ্চলে বসবাস করে, উত্তর ভারতে এদের নিম্নবর্গীয় স্তরে দেখা যায়। মঙ্গোলয়েড লাদাখ থেকে শুরু করে সিকিম অর্থাৎ পার্বত্য অঞ্চলে, অরুণাচল প্রদেশ ও উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যে এদের বাস দেখা যায়। প্যালিও ও তিব্বত মঙ্গোলয়েড এই মঙ্গোলয়েডের মধ্যেই পড়ছে। নেক্সট, ভূমধ্যসাগরীয়, ভূমধ্যসাগরীয় এদের মাঝারি উচ্চতা, লম্বা মাথা, কালো ত্বকের অধিকারী, এরা সমগ্র উত্তর ভারত জুড়ে বসবাস করে। উপভাগ পাঞ্জাব, এদের একটি উপভাগ পাঞ্জাব, রাজস্থান ও পশ্চিম ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে দেখা যায়। অ্যালপাইন, দিনারিক ও আর্মেনয়েড একসাথে বলা হচ্ছে, এরা মূলত পশ্চিম ও দক্ষিণ ভারতে বিস্তৃত কাঠিয়াওয়াড়, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং নিম্ন গঙ্গা উপত্যকায় এদের দেখতে পাওয়া যায়, যেমন পার্সি সম্প্রদায়। নেক্সট, নর্ডিক, এরা লাস্ট আসে। আর্য বলতে যাদের বোঝায় বা আর্য যাদের আমরা বলে থাকি, এরা নর্ডিক সম্প্রদায়েরই হয়। লম্বা মাথা, তীক্ষ্ণ নাক, ফর্সা ত্বক এবং সুঠাম শরীরের অধিকারী এই জনগোষ্ঠী মূলত পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান অঞ্চলে কেন্দ্রীভূত, ওয়েস্ট বেঙ্গলেও দেখা যায়। ঠিক আছে, এইবার ওটা তো গেল ভারতের জনগোষ্ঠী যারা মাইগ্রেটেড হয়ে এসেছে। আর নেটিভরা, নেটিভদের মধ্যে কারা আছে, এখানে নেটিভদের কথা লেখা নেই কারণ এখানে শুধুমাত্র মাইগ্রেন্ট পিপলদের কথা বলা আছে। নেটিভদের মধ্যে আছে আদিবাসী গোষ্ঠী, যেমন সাঁওতাল, জারোয়া, টোডা, গোন্ড, এই উপজাতিগুলো, এরা নেটিভ পিপল, আদিবাসী গোষ্ঠী, এরা ভারতে অনেক আগে থেকেই ছিল। নেক্সট, এবার আলোচনা করব ভারতের প্রাকৃতিক বৈশিষ্ট্য। ভারতের প্রাকৃতিক বৈশিষ্ট্য কিরকম, যদি টেকটনিক্যালি দেখা যায় তাহলে বড় মিন্স হচ্ছে প্রধান তিনটে ভাগ। উপদ্বীপীয় মালভূমি, যেটা দেখো এখানে কালার দিয়ে দেখানো হয়েছে, ব্লু কালারটা হচ্ছে এই পাই ডায়াগ্রামে হচ্ছে উপদ্বীপীয় মালভূমি, যেটা বেশি অংশ জুড়ে রয়েছে। তারপর রয়েছে উত্তরের নদী সমভূমি বা উত্তরের গাঙ্গেয় সমভূমি, যাকে গাঙ্গেয় সমভূমিটা বলা উচিত না, উত্তরের নদী সমভূমি বা উত্তর ভারতের সমভূমি বলে যেটাকে আমরা আখ্যা দিই, যার মধ্যে কিন্তু রাজস্থানও পড়ছে। তো শুধু গাঙ্গেয় সমভূমি বললে কিন্তু ভুল হবে। উত্তর ভারতের সমভূমি বা উত্তরের নদী সমভূমি আর হিমালয় পর্বতমালা,
এর মধ্যে সব থেকে প্রাচীন হলো উপদ্বীপীয় মালভূমি, যেটা কয়েক লক্ষ বছর আগে তৈরি হয়েছে এবং সব থেকে স্থিতিশীল শিলা দিয়ে তৈরি। এখানে চট করে তোমরা ভূমিকম্প হতে দেখবে না। যেমন এটা কোথায় দেখা যায়, দাক্ষিণাত্যের মালভূমি অংশে। এখানে চট করে তোমরা ভূমিকম্প হতে দেখবে না। দেখা যায় কোথায়, সব থেকে অস্থির অস্থিতিশীল ভঙ্গিল পর্বত হচ্ছে ভারতবর্ষের মধ্যে অবস্থিত হিমালয় পর্বতমালা। সব থেকে নবীন সৃষ্টি এবং অস্থিতিশীল, যখন তখন এখানে ভূমিকম্প হতে দেখা যায়। আর এদের মাঝখানে অবস্থান করছে উত্তরের নদী সমভূমি, যা নদীর পলি বা পলল জমে গঠিত হয়েছে। অত্যন্ত উর্বর সমভূমি, এই জন্য এখানে মানুষের বসবাসও অনেক বেশি। নেক্সট, বৃষ্টিপাতের তারতম্য। ভারতবর্ষের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত দেখা যায়, কোথায় সব থেকে কম বৃষ্টিপাত দেখা যায়? সব থেকে কম বৃষ্টিপাত বললেই আমরা বলবো রাজস্থান। কেন না ওখানে থর মরুভূমি আছে এবং ওইখানে যখন মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা ঢুকছে তখন সেখানে কোনো বাধা পায় না, সোজা বেরিয়ে যাচ্ছে। পশ্চিম ঘাট পর্বতমালাও এইভাবে আছে, এর পাশ দিয়ে বা উপর দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে, এইভাবে বাধাটা পায় না। বাধা যতক্ষণ না পাচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাতও হবে না। তাই পশ্চিম ভারতে, অর্থাৎ ব্র্যাকেটে দেখো রাজস্থান বলে লেখাও আছে, বৃষ্টিপাত সব থেকে কম। এবং আমরা তো জানি বৃষ্টিপাত কখন হয়, জুন জুলাই আগস্ট, সাধারণত এই মাসগুলোতে হয়। মৌসুমী বায়ুর প্রভাবে ঘটে বৃষ্টিপাতটা ম্যাক্সিমাম, অন্যান্য সময়ও হয় কিন্তু ভারতবর্ষে ম্যাক্সিমাম বৃষ্টিপাত ঘটে মৌসুমী বায়ুর প্রভাবে। এবং সেইটা যে বঙ্গোপসাগরীয় শাখা, কেরলে একবার বৃষ্টিপাত ঘটিয়ে বঙ্গোপসাগরের ওপর দিয়ে সোজা গিয়ে ঢোকে আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই সমস্ত অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে বঙ্গোপসাগরের যে দ্বীপপুঞ্জগুলো এবং এই সমস্ত অঞ্চলগুলো যেগুলো বললাম, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, প্রচুর বৃষ্টিপাত ঘটায়, প্রায় 350 সেমির কাছাকাছি। পশ্চিমঘাট পর্বতমালায় তারপর বৃষ্টিপাত হয় প্রায় 250 সেমির কাছাকাছি। কারণ আমরা জানি পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে যখন আরব সাগরীয় শাখাটা ধাক্কা খাচ্ছে সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং পূর্ব ঢালে গিয়ে সে বৃষ্টির ছায়া অঞ্চল হিসেবে থাকছে, সেখানে বৃষ্টি পড়ছে না, মানে বৃষ্টি হচ্ছে না, কারণ জলীয় বাষ্প শূন্য হয়ে যাচ্ছে। মধ্য ও উত্তর ভারতে এইখানে যে অংশটা, সেখানে বঙ্গোপসাগরীয় শাখাটাও ঢোকে বেশ কিছুটা, আর আরব সাগরীয় শাখার সেভাবে কোনো কাজ থাকে না, বা ঢুকলেও বৃষ্টিপাত বেশ কিছুটা ঘটায়। তো এখানে 100 থেকে 150 সেমির মতো বৃষ্টিপাত হয়। সব থেকে কম বৃষ্টিপাত হয় পশ্চিমে, অর্থাৎ রাজস্থানে, বিশেষ করে থর মরুভূমি অঞ্চলে 25 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয় থর মরুভূমি অঞ্চলে। কিন্তু বর্তমান দিনে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে ক্লাইমেট চেঞ্জের জন্য এখন কিন্তু রাজস্থানেও বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে পূর্বের তুলনায় বাড়ছে। দিস ইজ দ্য এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। চলো নেক্সট, মৌসুমী বায়ুর প্রভাব। ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশ মৌসুমী বায়ুর উপর অনেকটাই নির্ভরশীল, কারণ কৃষি কাজের জন্য। মৌসুমী বায়ু ঢুকলে, বৃষ্টিপাতটা ঠিকঠাক হলে কৃষিকাজে অনেক উপকার পাওয়া যায়। আর এল নিনোর জন্য যদি বৃষ্টিপাত কম হয়, খরা হয়, কৃষিকাজে মারাত্মক কুপ্রভাব পড়ে। আবার যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখনও কৃষিকাজে কুপ্রভাব পড়ে। শুধু ঠিকঠাক বৃষ্টিপাতের হলেই, মৌসুমী বায়ুর ফলে ঠিকঠাক বৃষ্টিপাত হলে কৃষিকাজে অভূতপূর্ব ফলন ঘটে। কিন্তু আমরা সকলেই জানি মৌসুমী বায়ু খামখেয়ালি প্রকৃতির, কখন বেশি হবে বৃষ্টি, কখন কম হবে বৃষ্টি, বা মৌসুমী বায়ু সঠিক সময়ে আসবে কিনা সেটা বলা যায় না। আচ্ছা, প্রাকৃতিক ঐক্য। এখানে যেটা বলা হচ্ছে, মৌসুমী বায়ু তো বিভিন্ন জায়গাতেই বৃষ্টিপাত ঘটায়। আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটলে সেটার নাম দেওয়া হয় কালবৈশাখী, আসামে নাম দেওয়া হয় বরদৈছিলা, আর কফি শাওয়ার নাম দেওয়া হয় কর্ণাটকে, কফি চাষের জন্য উপকারী বলে এই বৃষ্টিপাতটা নাম দেওয়া হয় কফি শাওয়ার। নেক্সট, ওগুলো গেল প্রাকৃতিক ক্লাইমেট, বা এদিকে হচ্ছে বৃষ্টিপাত বা ভূগাঠনিক অঞ্চল, এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রাকৃতিক। আমরা এবার আলোচনা করে নিই আর্থসামাজিক ও ধর্মীয় বৈচিত্র্য সম্পর্কে। আর্থসামাজিক ও ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে গ্রামীণ ও পারিবারিক কাঠামো প্রথমেই আসছে। আমাদের ভারতবর্ষে
শহরের থেকে গ্রামের সংখ্যা কিন্তু অনেক বেশি বা পরিমাণও বেশি। ঐতিহাসিকভাবে ভারতের গ্রামগুলি স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভর। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জাতপাত নির্ভর শ্রম বিভাজনের মাধ্যমে সমাজকে পরিচালিত করত পূর্বে। পরবর্তীকালে সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে তা কিন্তু অনেক পরিবর্তন করা হয়। যৌথ পরিবার প্রথা, গ্রামে কিন্তু এখনো বহুলাংশে যৌথ পরিবার প্রথা দেখা যায়। যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলি সিস্টেম হলো ভারতের সমাজের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বাইরের বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তোমরা এগুলো দেখতে পাবে না। এটি শুধুমাত্র একটি বাসস্থান নয়, বরং সামাজিক নিরাপত্তা এবং সংস্কৃতির আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ধর্মীয় বৈচিত্র্য। ধর্মীয় বৈচিত্র্য কি? ধর্মীয় বৈচিত্র্য হলো পূর্ব ভারত, মধ্য ও পশ্চিম ভারত আর দক্ষিণ ভারত। পূর্ব ভারতে আসাম ও বাংলায়, বিশেষ করে আসাম ও বাংলায় নারী শক্তির পূজা বেশি করে করা হয়, যেমন দেবী দুর্গা, মা কালী, কামাখ্যার আরাধনা সব থেকে বেশি করা হয়। মণিপুরে শ্রীকৃষ্ণ ও বৈষ্ণব ধর্মের প্রভাব আছে। মধ্য ও পশ্চিম ভারতে হিন্দি বলয়ে রাম, সীতা ও শিব পার্বতীর উপাসনা করা হয়। মহারাষ্ট্রে গণেশ ও পাঞ্জাবে শিখ ধর্মের ব্যাপক উপস্থিতি রয়েছে। দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে মীনাক্ষী এবং কন্যাকুমারীর মতন দেবী মূর্তির উপাসনা করা হয়। পাশাপাশি কেরালা ও অন্যান্য অঞ্চলে বিভিন্ন ধর্মের সহাবস্থান লক্ষণীয়। অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষে এখানে ঐক্যের মধ্যে বৈচিত্র্য কিন্তু সর্বত্র বিদ্যমান। কারণ কোনো একটি ধর্ম এখানে নেই, যেমন শিখ ধর্ম রয়েছে তেমনি হিন্দু ধর্ম রয়েছে, তেমনি অন্যান্য ধর্মও রয়েছে। তো সব ধর্ম সমন্বয়ে ভারতবর্ষ গঠিত। এখানে বিভিন্ন ধরনের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, যেমন আসামে বিহু, বাংলায় দুর্গাপুজো, গোটা ভারতবর্ষ জুড়ে দীপাবলি পালন করা হয়। দীপাবলি কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে পালন করা হয়। আমাদের এখানে দেবী কালীর পুজো করা হয় দীপাবলির জন্য। আর গোটা ভারতবর্ষে রাম যখন 14 বছরের বনবাস ছেড়ে ফিরে আসছে ঘরে, সেই জন্য দিওয়ালি পালন করা হয়। তো আবার প্রমাণ হচ্ছে যে ঐক্যের মধ্যে আমাদের বৈচিত্র্য বিদ্যমান গোটা ভারতবর্ষে। নেক্সট, বিভিন্ন ভাষা। ভাষার উপর ভিত্তি করে আমাদের স্টেট গুলো গঠিত হয়েছে, অর্থাৎ রাজ্যগুলো গঠিত হয়েছে। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ বলা হয়, তাই তো? তেমনি তামিল ভাষায় কথা বলার জন্য তামিলনাড়ু, এরকম কন্নড় ভাষা আছে। তো এই যে ভাষাগোষ্ঠী, মূল 4টে ভাষাগোষ্ঠী সম্পর্কে আমরা দেখে নেব। যেমন দ্রাবিড়িয়ান, যেটা দক্ষিণ ভারতে প্রচন্ডভাবে প্রচলিত। ভারতের অন্যতম প্রাচীন ভাষা পরিবার তামিল এর একটি উৎকৃষ্ট সৃষ্টি। ইন্দো আর্য, এই ভাষাগোষ্ঠীর মধ্যে কিন্তু আমাদের বাংলাও পড়ছে। উত্তর ও উত্তর পশ্চিম ভারত সংস্কৃত থেকে উদ্ভূত ভাষা কি কি? হিন্দি, বাংলা, পাঞ্জাবি ইত্যাদি এই গোত্রের মধ্যেই পড়ছে, অর্থাৎ ইন্দো আর্য। টিবেটো বার্মান, এই ভাষা হিমালয় ও উত্তর পূর্ব ভারতে দেখা যায়। মঙ্গোলয়ের আদিবাসীদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন পাহাড়ি ভাষা ও উপভাষা। অস্ট্রিক ভাষা মধ্য ভারতের পাহাড়ি বলয়ে দেখা যায়। ছোট নাগপুর মালভূমি, বিন্ধ্য পর্বতে উপজাতি সম্প্রদায়গুলি এই ধরনের ভাষা ব্যবহার করে থাকে। এটা ভাষাগত অঞ্চল। নেক্সট, সব শেষে সংহতির কথা বলা হচ্ছে। সংহতি মানে ঐক্যের কথা বলা হচ্ছে। ঐক্যের নতুন রূপরেখা ভারতের স্বাধীনতা সংগ্রাম সকল ভারতীয়কে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল। এই সংগ্রামী একটি আধুনিক প্যান ইন্ডিয়া, অর্থাৎ সমগ্র ভারতবর্ষ, যে ভারতবর্ষ এখন তৈরি হয়েছে, প্যান ইন্ডিয়া যোগাযোগের মাধ্যম তৈরি করে দিয়েছিল। ভারতের সংবিধান সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা ও সমতা নিশ্চিত করে। এটি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চূড়ান্ত ভিত্তিপ্রস্তর গঠন করে। এই হলো আমাদের ভারতের ব্যক্তিত্ব বা ইন্ডিয়ান পার্সোনালিটি ইউনিট 3 এর আলোচনা। আজ ক্লাস এই অবধি রইল। নেক্সট ক্লাসে আমরা
নেক্সট ইউনিট সম্পর্কে আলোচনা করব।